এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই, তুই আমাকে এত জ্ঞান দিচ্ছিস কেন? আমি কিন্তু তোর বড়। এমন বড় হও যে সামান্য বোধবুদ্ধিও নেই, শুধু কথার প্যাচ জানো। তুর্য রেগে আগুন। আমায় এভাবে বললি তুই? মীরা খিলখিল করে হেসে ওঠে। মীরার হাসি দেখে তুর্য রাগ উঠে যায়, সেও বাঁকা হাসে। তুর্য বলে, এই হাসিটা সারা জীবন ঠোঁটের কোণে জড়িয়ে রাখিস মিরু, কখনো হারাতে দিস না। মীরা অবাক হয়ে তুর্যের দিকে তাকায়। খুব সুন্দর কথা বলে তো তুর্য। মীরা বলে, রাখতে চাই, যদি ভালো কিছু আমার জীবনে থেকে থাকে, আর আমারই হাসি সারা জীবন থাকবে। ইনশাল্লাহ, দেখিস তুই একদিন অনেক সুখী হবি। আচ্ছা বুঝলাম, খেয়েছো তুমি? হ্যাঁ, খেয়েছি। তোর সাথে সারাদিন কথা বলতে ইচ্ছে করে, বাট কাজের চাপ এত বেশি যে আম্মুকেও ফোন দিতে পারি না। কাজে মন দাও, এত ফোন দিতে হবে না। আমার ফোনে কি তুই বিরক্ত হোস? তা কেন হবে? উল্টো বুঝো তুমি। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়। কাল নানুর বাড়ি যাচ্ছি। আমাদের গ্রামের বাড়ি? কেন? নানু বলেছে আমি ভাই আর ভাবি যাচ্ছি। আচ্ছা, গিয়ে কিন্তু আমাকে কল দিবি, হ্যাঁ? আচ্ছা দিবনে। বাই। মীরা কলটা কেটে দিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপরে আবারও ফোনটা হাতে নিল। অনলাইনে যখন আছে তখন মীরা চেক করে দেখে আহান তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে কিনা, কিন্তু আহান মীরার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। মীরা রেগে গিয়ে বলে, দেখে তো ভালোই মনে হতো আপনার এত অ্যাটিটিউড মিস্টার আহান। ঠিক আছে, আমিও মীরা, দেখি আপনি কিভাবে এই অ্যাটিটিউড নিয়ে থাকেন। মীরা এসব বলছিল আর তখনই মীরার রুমে মিরাজ চলে আসে। মিরাজ মীরাকে বলে, কি বলছিস রে? পিছন থেকে মিরাজের কণ্ঠ শুনতে পেয়ে মীরা ভয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। তারপর মিরাজের দিকে ফিরে এক ঢুক গিলে বলে, কিছু না ভাইয়া। মিরাজ মীরাকে কিছুই জিজ্ঞেস করে না, মীরাকে বিছানায় বসতে বলে। মীরা বসে, পাশে মিরাজও বসে। মিরাজ বলে, কাল আমাদের সাথে আহানও যাবে। মীরা হুট করে রেগে যায়। আহান? কেন ভাইয়া, কি দরকার ওনাকে সাথে নেয়া? তাছাড়া তোর বন্ধুর কি সময় আছে আমাদের সাথে যাওয়ার? পুলিশ মানুষ। কিছুটা অভিমানী কণ্ঠে বলে মীরা। মিরাজ বলে, আহানের সাথে কথা হয়েছে, ও বলেছে কাল সকালে থানায় একবার যাবে, কিছু কাজ আছে সেরে তারপর আমাদের সাথে যাবে। তারপর বিকেলের দিকে আমি আর আহান আবার চলে আসব। মীরা কাচুমাচু হয়ে মিরাজকে বলে, ভাইয়া, একটা কথা জানতে চাইবো। বল। সেদিন উনি তোকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, কি হয়েছিল ওনার? মিরাজ কিছুক্ষণ চুপ থাকে। মীরা উত্তর পাওয়ার অপেক্ষায় মিরাজের মুখের দিকে তাকিয়ে আছে। মিরাজ কিছু বলছে না, তবে সে বেশ গম্ভীর হয়ে চিন্তায় মগ্ন আছে। মীরা মিরাজকে আবারও বলে, ভাইয়া বল। আসলে মীরা, আহান খুব আপসেট। কেন? আহানের নিজের মা নেই। ওর বাবা ওর মা মারা যাওয়ার পর আবার বিয়ে করে, কিন্তু সে আহানকে মোটেও সহ্য করতে পারে না। আহান মা মা বলে ছোটবেলায় কত ডাকতো, কাছে যেতে চাইতো, কিন্তু উনি দূর দূর করে ওকে তাড়িয়ে দিতেন। ওনার একটা ছেলে হওয়ার পর সারাক্ষণ তাকে নিয়েই থাকতেন। আহান তখন একা রুমে বসে কাঁদতো। মিরাজ স্তব্ধ হয়ে রইল। আহানের জীবনে এত কষ্ট? মীরা জিজ্ঞেস করলো, ওনার বাবা কিছু বলতেন না? বললেও বা কি হবে, সব ওনার হাতের বাইরে চলে গেছে, বলেও লাভ হয় না। ওর সৎ মা ওকে নানা ধরনের কথা বলে অপমান করে, ওর মাকে নিয়ে কটূক্তি করে। এসব আহান সহ্য করতে পারে না। আহান এসব শুধু আমার সাথে শেয়ার করত। ও নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখতো, যাতে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। সেদিনও এর সৎ মা ওর মাকে নিয়ে বাজে কথা বলছিলেন, তাই ও কেঁদেছে, আমার কাছে চলে এসেছে। আহানের সাথে আমার বন্ধুত্ব হয় ক্লাস 6 থেকে। অনেক সহজ এবং সরল মনের ছেলে আহান। আমাদের বাসার দুটো বাসা পরেই ওদের বাসাটা। তুই ওকে দেখিসনি, কারণ ও ছবি তোলা খুব একটা পছন্দ করে না। এতদিনও চট্টগ্রামে ছিল, এখন এখানে বদলি হয়ে এসেছে। মীরা চুপচাপ তার ভাইয়ের কথা শুনছিল। একটা মানুষের ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে, কিভাবে কাটে তার সময়গুলো? মিরাজ বলে, আচ্ছা যাই,
ঘুমা তুই। মিরাজ চলে গেল। মীরা এখনো আহানের কথাই ভাবছে। আহানের মানে? মীরার ঘোর কাটে ফেসবুক নোটিফিকেশনের আওয়াজে। মীরা ফোনটা হাতে নিয়ে দেখে আহান তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। মীরা মুচকি হাসে। যাক, যতটা অ্যাটিটিউড আছে ভেবেছিল ততটাও নেই। হয়তো অনলাইনে না হওয়ায় মীরার রিকোয়েস্ট পাঠানোটা আহান দেখতে পায়নি। মীরা উঠে রুমের দরজা বন্ধ করে দেয়, তারপর নিজের বিছানায় শুয়ে পড়ে আর মনে মনে বলে, কাল দেখা হচ্ছে ইন্সপেক্টর সাহেব, তৈরি থাকুন। মীরা আপনাকে কথার জালে ফাঁসাবে। সকাল 10:10 মিরাজ, মীরা ও মীরার ভাবি বাসার সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আহানের জন্য। অথচ আহানের আসার কোনো নাম গন্ধই নেই। মিরাজ বারবার কল দিচ্ছে আহানকে, কিন্তু আহান কল রিসিভ করছে না। মিরাজ বলল, তোরা যা, আমি আহানকে নিয়ে আসছি। মীরা আপত্তি জানালো। সে বলল, ভাবির সাথে না গিয়ে তুই ওনার জন্য যাবি? তুই দাঁড়িয়ে থাক, উনি এক্ষুনি চলে আসবেন। মীরার কথাটা বলতে দেরি, আহান আসতে দেরি হলো না। মীরা তো অবাক হয়ে গেল। আহান বলল, সরি, আসলে থানায় একটা কাজ ছিল। মীরা বলে, ইটস ওকে ইন্সপেক্টর সাহেব, এবার চলুন। মীরা আর তার ভাবি বোরকা পরে বের হয়েছে বাসা থেকে। মিরাজ কালো পাঞ্জাবি পরেছে আজ, কিন্তু আহানের গায়ে পুলিশের ড্রেস। মিরাজ তা দেখে আহানকে জিজ্ঞেস করে, যাইনি, মীরা বলে। আচ্ছা, আপনি ভাইয়ার একটা পাঞ্জাবি পরে নিন। আসুন, আমি আপনাকে ভাইয়ার একটা পাঞ্জাবি বের করে দিচ্ছি। আহান চুপ করে থাকে। সে এখন বাসার ভিতরে ঢুকবে? সেদিন তো বলেছিল সে আর এই বাসায় আসবে না। আহান বলে, ইটস ওকে, আমি এটা পরেই যাব। কিন্তু মীরা মানে না। মীরা নিজেই বাসার ভেতরে চলে যায়। মীরা বুঝেছে আহান সেদিন দাদির কথায় আজ ওদের বাসায় যেতে চাইছে না। মীরা গিয়ে তার ভাইয়ের রুমের আলমারি থেকে খুঁজে একটা বেগুনি রঙের পাঞ্জাবি বের করে নেয়। তারপর একটা সাদা পায়জামা নিয়ে বাইরে চলে আসে। মীরা বাসার বাইরে এসে আহানের হাতে ওগুলো দিয়ে বলে, ওই যে ওয়াশরুম, ওখানে গিয়ে চেঞ্জ করে নিন, আর আপনার ড্রেসটা আমায় দিন, আমি বাসায় রেখে আসছি। মীরার কাছ থেকে ওগুলো নিয়ে আহান একটা পাবলিক ওয়াশরুমে ঢুকে, এরপর চেঞ্জ করে বাইরে আসে। ইতিমধ্যেই মিরাজ একটা সিএনজি নিয়ে এসেছে। মীরা আহানের কাছ থেকে তার ড্রেসগুলো নিয়ে বাসার ভেতরে গিয়ে রেখে আসে। ওরা সবাই একটা সিএনজিতে বসে। আহান আর মিরাজ বসে ড্রাইভারের পাশে, আর পেছনে মীরা আর তার ভাবি বসে। পেছনে জায়গা থাকা সত্ত্বেও মিরাজ তার বন্ধুর সাথেই বসে। ওরা যাচ্ছে ওদের নানুর বাড়িতে। ফেনী জেলার অনেকগুলো থানার মধ্যে ফুলগাজী হলো অন্যতম একটি থানা। ফুলগাজীর সাথে মীরাদের নানুর বাড়ি। গ্রামের নাম দক্ষিণ শ্রীপুর। তুর্যর দাদুর বাড়ি। তুর্যরা গ্রামে থাকে না, ফেনী শহরে থাকে। তুর্য তখন এসএসসি পরীক্ষায় পাশ করেছে। এর সুবাদে সে ফেনী কলেজে ভর্তি হয়। তার বাবাও ফেনীতে চাকরি করেন, তাই সুবিধা হওয়ার জন্যই উনি স্ত্রী ও ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে মীরার বাবা অনেক আগেই ফেনীর একটা ব্যাংকে চাকরি করতেন এবং ওখানে ওনাদের ডুপ্লেক্স বাসা আছে নিজস্ব। মিরাজের প্রাথমিক পড়া শেষ হলেই ওনারা ওখানে চলে যান। ওনাদের বাড়ি ছিল পরশুরাম থানার অনন্তপুর গ্রামে। ফুলগাজী ও পরশুরাম দুটি পাশাপাশি থানা। মীরার বাবা অনেকবার বলেছেন তুর্যদের যে মীরাদের বাসায় থাকতে, কিন্তু তুর্যর বাবা রাজি নন। পরে উনি নিজেই পুরো ফ্ল্যাট কিনে নেন। এখন তাদের ভাড়া বাসায় থাকতে হয় না। প্রায় আধা ঘন্টা পর মীরারা এসে পৌঁছায় তার নানুর বাড়ির সামনে। সিএনজি থেকে নেমে ওরা বাড়ির ভেতরে ঢুকে। ওদের আসতে দেখে মীরার কাজিন দিবা ও ইরা দৌড়ে আসে। দিবা আর ইরা হলো মীরার মামাতো বোন আর তুর্যর চাচাতো বোন। ওরা সবাই বাড়ির বড় সবাইকে সালাম করে নেয়। আহানের সাথে সবার পরিচয় করিয়ে দেয় মিরাজ। তারপর ওদের বসতে বলা হয়। মীরা ও মিরাজ তাদের নানুর দুই পাশে দুজন বসে আছে। তাদের নানু কাঁদছেন। কতদিন পর উনি ওনার নাতি নাতনিদের দেখছেন। আহান ও মীরার ভাবি স্নিগ্ধা সোফায় বসে আছে। দিবা আর ইরা ফল মিষ্টি নিয়ে ওদের সামনে আসে। সুন্দর করে সব পরিবেশন করে দেয় ওদের। সবাই একটু কিছু মুখে দিয়ে উঠে যায়। মীরা ও মীরার ভাবি ভেতরে রুমে চলে যায়। মুরকা চেঞ্জ করে নেয়। ওরা আজকে শাড়ি পরে এসেছে। আহান বাহিরে দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। মিরাজ ঘরের সোফায় বসে ফোন টিপছে। এমন সময় দিবা আর ইরার সাথে হাসতে হাসতে মীরা ঘর থেকে বের হয়। আহান পেছনে তাকাতেই মীরার সাথে চোখাচোখি হয়। ওরা ওখানেই দাঁড়িয়ে যায়। আহান মীরাকে দেখছে।
একটা নীল জামদানি শাড়ি পরেছে মীরা, চুলগুলো খোলা। আহান অন্যদিকে চোখ সরিয়ে নেয়। দিবা মুখে হাসি নিয়ে আহানের কাছে এসে বলে, ভাইয়া চলুন আপনাদের আমাদের গ্রামটা দেখাই। আহান বলে, কিন্তু মিরাজ, তখন ইরা এসে বলে, আরে ভাইয়া কি দরকার, যা করেছে তাই করুক। তাছাড়া ভাইয়া এখন ভাবিকে সময় দেওয়া উচিত। চলুন আমরা যাই। আচ্ছা চলো। ওরা সবাই বাসা থেকে বের হয়ে গেল। এদিকে যে মীরা দাঁড়িয়েছিল তাদের খেয়ালই নেই, মীরাকে একা রেখে চলে গেল। মীরা অভিমান করে আছে, আজ আসুক। মুহূর্তেই দিবা এসে মীরার সামনে দাঁড়ায়। মীরা অন্যদিকে মুখ ফিরে নেয়। দিবা কান ধরে বলে, সরি বোন, তোকে রেখে চলে যাচ্ছিলাম, চল চল। যাচ্ছিলি যখন যা না, আবার ঢং করে আসতে গেলি কেন? খেয়ালই ছিল না, ভাবলাম তুই পিছনে আসছিস, কিন্তু আহান ভাইয়া বললো যে তুই নেই, তাই আবার দৌড়ে এলাম। রাগ করিস না, সরি। তুইও কেমন, তোকে কি দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে? মীরা দাঁত মুখ শক্ত করে খিচে ধরে বলে, হইছে, অনেক এক্সকিউজ শুনেছি, চল এবার। দেবাকে আর কথা বলার সুযোগ না দিয়েই মীরা গেট দিয়ে বের হয়ে যায়। দেবা আর ইরা আগে আগে হাঁটছে, অন্যদিকে আহান ও মীরা পেছনে পেছনে হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা একটা রাস্তার মোড়ে এসে থামে। দেবা একটা বাড়ি দেখিয়ে আহানকে বলে, ভাইয়া এটা কার বাড়ি বলতে পারবেন? আহান ভ্রুকুচকে বলে, আমি তো এই প্রথম এখানে এলাম, জানি না তো। দিবা বলে, এটা বেগম খালাদা জিয়ার বাবার বাড়ি। আহান বিস্মিত হয়ে বলে, আসলেই? হ্যাঁ চলুন ভিতরে যাই। ওরা সবাই খালেদা জিয়ার বাড়ির ভেতরে ঢুকে একটু ঘোরাঘুরি করলো, আবার বেরিয়ে এসে হাঁটা ধরলো। রাস্তার পাশে একটা ছোট দিঘি, সামনে একটা দোকান, একটা মাজার, একটা মসজিদ, দুপাশে রাস্তা। দিবা বলল, দক্ষিণ দিকের রাস্তাটা থানার পাশ দিয়ে বাজারে যাওয়ার, আর ওই পূর্ব দিক দিয়ে যে রাস্তাটা দেখছেন ওটা দিয়েও বাজারে যাওয়া যায়। সামনে আমাদের গ্রামের বড় দিঘি রয়েছে, অনেক মানুষ এই দিঘিতে এসে ঘুরে যায়। দিঘিটা অনেক সুন্দর, যাবেন? আহান বলল, চলো যাই তাহলে। আহান হাঁটছে, ঘুরে ঘুরে চারপাশের পরিবেশ দেখছে। মীরার চোখে আহানকে দেখছে বারবার। এই বেগুনি রঙের পাঞ্জাবিতে আহানকে বেশ মানিয়েছে। ওরা দিঘির সামনে চলে আসে। দিঘির এত সুন্দর মাধুর্য দেখে আহান মুগ্ধ হয়। কিছুক্ষণ ওখানে কাটিয়ে আহান পেছনে তাকে দেখে দিবা, ইরা আর মীরা, ওরা কেউই নেই তার আশেপাশে। আশ্চর্য হয়ে যায় আহান, কোথায় গেল ওরা? দিঘির ঘাট থেকে বেরিয়ে পূর্ব দিকে একটা বাগান দেখতে পায় সে। খেয়াল করে দেখে দিবা, ইরা ও মীরা মিলে ওই বাগান থেকে ফল চুরি করছে। এটা দেখে আহানের চক্ষু চরক গাছ। আহান বাগানের ভেতরে ঢুকে ওদের দেখে বলে, আরে কি করছেন আপনারা? অন্যের ফল গাছ থেকে ফল নিচ্ছেন কেন? মীরা বাগান থেকে জবাব দেয়, আপনি বুঝবেন না ফল চুরি করার মজা। কে ওখানে? একটা লোক ওদের ধাওয়া করতে থাকে। দিবা আর ইরা আগে দৌড় দিল। মীরা শাড়ির কুচি ধরে ওদের পেছনে দৌড়ে আসছে। রাস্তায় এসে সোজা হুমড়ি খেয়ে পড়লো আহানের গায়ের উপর। আহান মীরার দু বাহু ধরে তাকে আগলে নিল। মীরা চোখ তুলে আহানের দিকে তাকালো। এই নিয়ে দ্বিতীয়বার সে আহানের কাছাকাছি। আহান মীরাকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? মীরা চোখ নামিয়ে নিয়ে মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। আহান মীরার হাত ছেড়ে দিল। মীরা আহানের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। দিবা আর ইরা চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। দিবা ইরার কানে ফিসফিস করে বলে, এই দৃশ্য যদি তুর্য ভাইয়া দেখতো তাহলে কি হতো ভাবতে পারছিস? ইরা ঢুক গিলে বলে, তুর্য ভাই ঠিক থাকতো না, রেগে গিয়ে কি করতো আল্লাহ জানে। দিবা আহানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া চলুন আপনাকে আমাদের কলেজ দেখায়, এই তো পাশেই আমাদের কলেজ, ফুচকা খেয়ে আসবো একেবারে। আহান বলে, তোমরা খাও, আমি খাই না ওসব। মীরার ফোন বেজে উঠলো হঠাৎ। মীরা ফোন হাতে নিয়ে দেখে তুর্য ভিডিও কল দিয়েছে। মীরা রিসিভ করে সাথে সাথে তুর্য বলে, কখন এলি? কই আছিস? দিঘির পার। এই বলে মীরা তুর্যকে দিঘি দেখাতে নিল। আর তখনই ফোনের স্ক্রিনে তুর্য আহানকে দেখতে পায়। আহানকে দেখে তুর্য ভ্রু কুচকে নিল আর বলল, আহান, ও এখানে। মীরা বলল, ভাইয়া নিয়ে এসছে ওখানে। এক্ষুনি বাড়ি যা।
কেন? যেতে বলেছি, যাবি? যাচ্ছি। তুমি কি চাও তুর্য ভাই? এভাবে রাগ দেখিয়ে কথা বলো কেন? বাড়ি যা। যাচ্ছি তো। মীরা কাউকে কিছু না বলে তুর্যর সাথে কথা বলতে বলতে বাড়ি চলে যাচ্ছে। দিবা, ইরা, রাহান মীরার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দিবা বলল, মীরা তো চলে গেল, চলুন ভাইয়া, আপনি আর কি করবে, বাড়ি যাই। আহান বলল। চলো তাহলে। দিবা, ইরা, রাহান একসাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল নামতেই সবাই একসাথে বিদায় নিল মীরাদের গ্রামের বাড়ি থেকে। গোটা রাস্তায় মীরা মন খারাপ করেছিল। আহানের সাথে কথা বলতে পারল না সে ঠিকভাবে। কিভাবে তাকে কথার জালে ফাঁসাবে? সব দোষ তুর্যকে দিয়ে দিল মীরা। ফেনী সদর হাসপাতালের সামনে পৌঁছে যে যার গন্তব্যস্থলে চলে গেল। মীরা ও তার ভাবি স্নিগ্ধা বাসার ভেতরে চলে গেল। আহান আর মিরাজ বাহিরে দাঁড়িয়েছিল। মীরা আবারও এসে আহানের ড্রেসগুলো দিয়ে আবারও বাসার ভেতরে চলে গেল। আহানও মিরাজের থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেল। আষাঢ়ের পঞ্চম দিন। টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। পিচঢালা রাস্তা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বৃষ্টির পানিতে থই থই করছে রাস্তার এক কোণ। কদম কেয়ার গন্ধে মো মো করছে চারপাশ। সবাই ক্লাস শেষ করে ছাতা নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়েছে। মীরা মাথার উপর ছাতা মেলে ধরেছে। স্টুডেন্ট সবাই একে একে রাস্তা পার হচ্ছে। মীরাও সবার সাথে রাস্তা পার হলো। তারপর রাস্তার একপাশে দিয়ে ছাতা মাথায় নিয়ে চলল সিএনজি স্টেশনের দিকে। কলেজ থেকে কিছু দূর পরেই সিএনজি স্টেশন। দেখি শুরুর গেটের পাশেই। মীরা ওখানে এসে সিএনজি বা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। একটা পেলেই সে উঠে যাবে। রাস্তার মানুষজন সব রাস্তার ধারে দোকানপাটগুলোতে ভিড় করেছে। বৃষ্টির মধ্যে যানবাহন থামার নাম গন্ধ নেই। মীরা নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 20 মিনিট লেট। কপালে চিন্তার ভাঁজ নিয়ে হাত নাড়িয়ে চলন্ত একটা রিক্সাকে থামতে বলে সে, কিন্তু রিক্সাটা থামেনি। মীরার ভীষণ মন খারাপ হয়ে যায়। আর কতক্ষণ ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবে? উল্টো দিক থেকে একটা বাইক এসে থামলো মীরার পাশ ঘেঁষে। মীরা একটু চমকে 4 কদম পিছিয়ে গেল। বাইক থেকে নেমে মাথার হেলমেটটা খুলতেই মীরা দেখে এ তার তুর্য ভাই। মীরার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। তুর্য তার বাইকের পেছনে রাখা একগুচ্ছ কদম ফুল হাতে তুলে পেছনে লুকিয়ে নেয় যাতে মীরার চোখে না পড়ে। তারপর মুচকি হেসে মীরার দিকে এগোতে থাকে। বৃষ্টিতে ভিজে চুপচুপে অবস্থা তুর্যর। পেছনে থাকা একগুচ্ছ কদম ফুল সামনে এনে বাড়ি দিল নিজের প্রিয়তমার দিকে। হাঁটু গেড়ে বসে পড়ল এক মুহূর্তেই। প্রিয়তমার চোখে চোখ রেখে বলল, তোর মনটা আমায় দেবি মিরু। আমি তোর মনের সাথে আমার মন মিলিয়ে মিক্স সাইকেলের ডানায় চড়ব। বেশি বেশি সারা ভুবন পাড়ি দেব। রাজি আছিস? তার প্রিয়তমা স্থির চোখে তার দিকে চেয়ে আছে। তুর্যর নিজের উপর কনফিডেন্স আছে, তাও কোথাও একটা ভয় কাজ করছে। তুর্যর সেই ভয় কেটে যায় তার প্রিয়তমার ভুবন ভুলানো হাসিতে। সেই হাসির মায় পড়ে চোখ বুঝল তুর্য। তার প্রিয়তমা তার হাত থেকে কদম ফুলগুলো নিল। তুর্য চোখ খুলে দেখলো তার প্রিয়তমার মুখখানি। প্রিয়তমা বলল, তোমায় নিয়ে আমার তেমন অনুভূতি নেই তুর্য ভাই, কিন্তু আমি তোমার ভালোবাসাকে সম্মান করি। আমি তোমার গাছ হব তুর্য ভাই, তুমি আমার ছায়া হবে। তুর্য বাঁকা হাসে, উঠে দাঁড়ায় নিচ থেকে, প্রিয়তমার দিকে হাত বাড়িয়ে দেয়। প্রিয়তমার হাত ধরে বাইকে উঠায়। প্রিয়তমা তার হাতে থাকা ছাতাটা বন্ধ করে দেয়। বৃষ্টি ফোঁটায় ভিজতে থাকে শরীর। পাশ থেকে কারো হৃদয় পুরার গন্ধ ভেসে আসছে। কোনো একজনের হৃদয় ভীষণভাবে পুড়ছে। আড়াল থেকে কেউ একজন বলছে, আপনি একজন উন্মাদ ও সফল প্রেমিক তুর্য। নিজের প্রিয়তমার হাত কখনো ছাড়বেন না, আগলে রাখবেন তাকে। আপনি নির্দ্বিধায় আপনার ভালোবাসার কথা বলতে পারেন তুর্য, কিন্তু আফসোস আমি পারি না। আমার মাঝে অনেক দ্বিধা। এই দ্বিধার কারণেই আমি আমার ভালোবাসার মানুষটিকে হারালাম। ভালো থাকুন আপনারা। ঘর ভর্তি লোকের সামনে তুর্য মীরার হাত ধরে দাঁড়িয়ে আছে। সবাই ওদের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তুর্য কি বলতে চায় সেটা কারোরই বোধগম্য হচ্ছে না, শুধু মীরাজই বলতে পারবে। তুর্য নিচের দিকে তাকিয়ে মীরার বাবার উদ্দেশ্যে বলল, আমি মীরাকে ভালোবাসি পোপা, আমি ওকে বিয়ে করতে চাই। নীরবতা বিদ্যমান মীরাদের ড্রয়িং রুমে। কারো মুখে কোনো কথা নেই।
সবাই তোর্যের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মুহূর্তে রেগে উঠলেন মীরার দাদি। উনি গর্জে উঠে তুর্যকে বললেন, আমি আগেই জানতাম এই ছেলের মতিগতি ভালো না। এই ছেলে, আমার নাতনির হাত ছেড়ে দাও। উনি মীরার দিকে একবার তাকালেন, তারপর মীরাকেও বললেন, তুই পড়ালেখার নাম করে বাইরে এই ছেলের সাথে ঢলাঢলি করিস? আজমির, তোর মেয়ে তোর মান সম্মান ডোবালো। দাদির এ কথা মেনে নিতে পারেনি। সে তেড়ে এসে বলল, একদম ভুলভাল কথা বলবে না দাদি। আমি তুর্য ভাইয়ের সাথে আড়ালে দেখা সাক্ষাৎ করিনি কখনো। তুর্য ভাই আমাকে ভালোবাসে এবং আমি তার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু ওর আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। ও যদি আমার বিয়ে করতে চায় তাতেও আমার কোনো আপত্তি নেই। মীরার দাদি রাগে গজগজ করতে করতে মীরার বাবাকে বললেন, আজমির, তোর মেয়ে আমার মুখে মুখে তর্ক করছে, তুই দেখছিস না? কিছু বলছিস না কেন? মীরার বাবা আজমির সাহেব ওনার মাকে বললেন, মা তুমি থামো, আমরা বসে কথা বলি একটু। আজমির সাহেব সহ মীরার দাদি সোফায় বসলেন। তুর্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মীরাও চুপচাপ হয়ে আছে। মীরার বাবা বললেন, তুমি মীরাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, এটা তো ভালো কথা। তাছাড়া পরিচিতদের মধ্যে আত্মীয়তা হলে খুব বেশি ভালো হবে। তুমি বরং আজকে বাড়ি যাও, কাল পরশু তোমার মা বাবাকে এখানে আসতে বলো প্রস্তাব নিয়ে। তাদের নিয়ে আসা উচিত নাকি? এই কথা বলেই আজমির সাহেব হেসে উঠলেন। তুর্য ঠোঁট দুটো প্রসারিত করে হাসলো। মিরাজ খুব খুশি হয়েছে। মীরার দাদির ভালো লাগেনি। উনি কখনোই মীরার মায়ের পরিবারের কাউকেই দেখতে পারেন না, তাই আজও তুর্যকে উনি নিজের নাতনির জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারছেন না। বেশি খুশি হয়েছে মীরার মা। তুর্য সালাম দিয়ে ওখান থেকে চলে গেল। তুর্য যাওয়ার পরপরই মীরা তার রুমে চলে আসে। নিজের রুমে সে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিল। সে ধীর পায়ে বিছানার দিকে অগ্রসর হলো। মুখটা মলিন হয়ে আছে তার, কিন্তু তার এখন খুশি হওয়ার কথা। ফোনটা হাতে সে কিছু একটা দেখলো। দেখা শেষ হলে চেহারায় অন্ধকার নেমে এলো। মীরা নিজেই নিজেকে বলল, আজও আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না ইন্সপেক্টর সাহেব। আপনার উপর জেদ নিয়েই আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে রাজি হলাম। আর কখনো আপনার মুখোমুখি আমি হব না মিস্টার। মীরা এসে বলছে আর তার চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। ভেতরটা হাহাকার করছে তার। একরাশ অভিমান জমেছে মনের কোণে। সে অভিমান থেকে বর্ষণ হচ্ছে চোখে। ঠাকঠক করে দরজায় আওয়াজ পেতেই দ্রুত চোখ মুছে নেয় মীরা। স্বাভাবিক হয়ে বিছানা থেকে উঠে দরজার সামনে গিয়ে পৌঁছায় সে। দরজা খুলে দেখে তার ভাই মিরাজ ওখানেই দাঁড়িয়ে আছে। মিরাজ সুরসুর করে মীরার রুমে ঢুকে গেল। মীরা দরজাটা ভিজে রাখলো। মিরাজ মীরার বিছানায় বসতে বসতে বলল, তো কি সিদ্ধান্ত নিলি? মীরা ভ্রু কুচকে বলল, কিসের সিদ্ধান্ত? যা। মিরাজ বলল, বিয়ের ব্যাপারে। দীর্ঘশ্বাস ছাড়লো মীরা। মিরাজ উত্তরের অপেক্ষায় মীরার মুখপানে তাকিয়ে আছে। মীরা বলল, হচ্ছে সেটাই হতে দে ভাইয়া। আমার মনে হয় আমি খুব ভালো থাকবো। মিরাজ ভ্রু কুচকালো। মীরাকে ইশারা দিয়ে তার পাশে বসতে বলল মিরাজ। আর মীরা মিরাজের পাশে গিয়ে বসলো। মনের মলিন মুখের দিকে তাকিয়ে আছে মিরাজ। মীরা কি এই বিয়েতে খুশি নয়? মিরাজ বলল, তুই তুর্যকে ভালোবাসিস? সত্যি বলতে ভাইয়া, আমার তুর্য ভাইয়ার প্রতি তেমন কোনো অনুভূতি নেই যা আমাকে বাধ্য করবে তাকে ভালোবাসতে। আশ্চর্য হলো মিরাজ। তাহলে কি মীরা অন্য কাউকে ভালোবাসে? যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তুর্যকে কেন বিয়ে করতে রাজি হলো? মিরাজ বলল, তাহলে তুই তুর্যর প্রপোজে রাজি হলি কেন? ওকে বিয়ে করতে চাইলি কেন? মীরা কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, তুর্য ভাই আমার খুব ভালো বন্ধু। আমাদের বয়সের মধ্যে 5 বছরের ডিফারেন্ট, বাট আমাদের বন্ডিং খুব স্ট্রং। আমার ভালো লাগা মন্দ লাগা, আমার পছন্দ অপছন্দ সবই তুর্য ভাইয়ের জানা। আমি মনে করি আমার লাইফে তুর্য ভাইয়ের মতো একজন থাকা আবশ্যক। আর সে যদি আমাকে ভালোবাসে তাহলে তো কথাই নেই। আমি তুর্য ভাইয়ের ভালোবাসাকে সম্মান করি, আর একজন ভালো বন্ধুই উপযুক্ত জীবন সঙ্গী হয়, তাই রাজি হয়েছি। মীরা, তোর মন যা বলবে তাই করবি। তোকে কেউ জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। তোর ভালো না লাগবে তুই বিয়েতে মত দিস না। বোনকে অনেকভাবে বুঝিয়ে তার মনের মধ্যে থাকা গোপন কথাটা বের করার চেষ্টা চালিয়েছিল মিরাজ, কিন্তু তার বোন চাপা স্বভাবের। সে কিছুতেই বলল না তার জীবনে অন্য কারো অস্তিত্ব আছে কিনা।
মিরাজ হাল ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। মীরা দরজা বন্ধ করে শুয়ে পড়লো। এই বিষয়ে সে আর কিছুই ভাবতে চায় না। বসে বসে পান চিবুচ্ছেন মীরার দাদি। রাতের খাবারও খাননি উনি। নিজের ছেলের উপর রাগ করে রুমে বসে আছেন। মীরার মা খাবার প্লেট করে নিয়ে মীরার দাদির রুমে এলো। তারপর মীরার দাদিকে বললেন, খাবারটা খেয়ে নিন মা, না খেলে শরীর খারাপ করবে। মীরার মায়ের কথায় গর্জে উঠলেন মীরার দাদি। একটা বাটির মধ্যেও পানের পিক ফেলে মীরার মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। তারপর মীরার মাকে ঝাড়ি মেরে বললেন, খাবো না আমি। তোদের কাছে আমার কথার কোনো দাম আছে? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আমার ছেলেকে তো খেয়েছো, এখন আবার আমার নাতনিকে তোমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে চাইছো। মীরার মা বললেন, এসব আপনি কি বলছেন মা? তুর্য মীরাকে ভালোবাসে, ও খুব ভালো ছেলে। মীরার দাদি বললেন, হ্যাঁ, তুমি তো বলবেই, তোমার রক্ত যে আমার সংসার একেবারে শেষ করে দিয়েছে। কত বিষমন্ত ঢেলেছ আমার ছেলের কানে। মীরার মা চোখ বন্ধ করে নিলেন। চোখ থেকে গরম পানি বের হতে লাগলো ওনার। মীরার ভাবি স্নিগ্ধা এসে সব শুনে নিল। সে দৌড়ে গিয়ে মীরার বাবাকে এসে সব কথা বলে দিল। মীরার বাবা এক মুহূর্ত দেরি না করে মীরার দাদির রুমে এলেন। মীরার দাদিকে কিছু না বলে উল্টো নিজের স্ত্রীকে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব উল্টাপাল্টা কথা শুনছো কেন তুমি? যে বুঝে না তাকে হাজারবার বুঝিয়ে লাভ নেই। চলো ঘর চলো। মীরার বাবা মীরার মায়ের হাত ধরে মীরার দাদির রুম থেকে মীরার মাকে নিয়ে চলে গেলেন। মীরার দাদি এটা দেখে রাগে কটমট করতে লাগলেন। মীরার ভাবি স্নিগ্ধা বেশ খুশি হলো নিজের শ্বশুরের আচরণ দেখে। সব সময় মায়ের দিকে টানা যায় না যদি সে ভুল কাজ করে। বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে থই থই করে মাঠ, ঘাট, রাস্তা, পুকুর। সজীব হয়ে ওঠে গাছপালা। মনে হয় অনেক দিন বিতৃষ্ণায় ছিল তারা। বৃষ্টি এসে তাদের তৃষ্ণা নিবারণ করছে। এমন সময় পথ ঘাট কাদায় পরিপূর্ণ হয়ে যায়। রাস্তায় চলাচল করতে হিমশিম খেতে হয়, তবে পিচঢালা রাস্তা হওয়ায় অনেক সুন্দর দেখায়। আজ শুক্রবার। মীরাদের বাসায় নিজের মা বাবাকে নিয়ে হাজির হয়েছে তুর্য। সোফায় বসে আছেন মীরার বাবা মা, তুর্যর বাবা মা ও মিরাজ। মীরার দাদি এখানে আসেননি, ওনার কোনো ইচ্ছে নেই এ বিষয়ে কথা বলার। মীরা তার রুমে আছে। মীরার ভাবি সবার জন্য নাস্তা রেডি করলো। ঘুমটা টেনে ট্রে করে নাস্তা নিয়ে এসে সবার সামনে রাখলো। তারপর মিরাজের পেছনে দাঁড়িয়ে রইল। মীরার বাবা তুর্যদের বললেন নাস্তা নিতে। ওনারা কথার ফাঁকে ফাঁকে খেতে লাগলেন। একসময় তুর্যের বাবা বললেন, তাহলে ওদের বিয়ের তারিখ ঠিক করি। যেহেতু ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকবে, তখন তো আর আমাদের কিছু বলার নেই। দেরি না করে ওদের বিয়ে দিয়ে দিই। আজমির সাহেব একটুখানি চুপ থাকলেন। উনি ভাবছেন ছেলের বিয়ে দিয়েছেন 2 মাস হলো, এর মধ্যেই মেয়ের বিয়ে। মিরাজ তখন বলল, আপনারা বিয়ে কবে করানোর সিদ্ধান্ত নিয়েছেন মামা? তুর্যর বাবা বললেন, আগামী 10 দিনের মাথায় বিয়ে হয়ে গেলে মন্দ হয় না। আজমির সাহেব বললেন, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মিরাজের বিয়ে হলো 2 মাস আগে, এর মধ্যেই মীরাকে। আজমির সাহেবের কথার মাঝেই তুর্য বলে উঠল, সমস্যা নেই ফুপা, বিয়েটা আমি ঘরোয়াভাবেই করতে চাই। আমাদের আত্মীয় স্বজন আর কিছু চেনে জানা মানুষ থাকবে, পরে না হয় বড় করে অনুষ্ঠান করব। আজমির সাহেব ডাকলেন। তুর্যর কথাও ফেলে দেওয়ার মতো নয়, তাই তিনি রাজি হয়ে গেলেন। তারপর মীরার মা সবাইকে মিষ্টি মুখ করালেন। তুর্য এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে। মীরাকে খুঁজে চলেছে। এই মেয়েটা যেন তার সামনে আসতেই চায় না। ভার ক্লান্ত মন নিয়ে বসে আছে তুর্য। নিজের রুমে শাড়ি পরে সেজে গুজে বসে আছে মীরা। তুর্যরা আসবে তাই ওর মা ওকে আজকে শাড়ি পরে রেডি হতে বলেছে। কিন্তু মীরা ভেবে পাচ্ছে না যে ওরা আসলে মীরাকে কেন শাড়ি পরে সাজতে হবে। এসব ভাবনার মাঝেই মীরার ভাবে এসে ধাপ করে বসে পড়ল মীরার পাশে। মীরা চমকে উঠে বলল, কি হলো? মীরার ভাবেই মুচকি হাসলো। তুর্য ভাইয়া দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মীরা চুপ হয়ে গেল। তখন মীরার ভাবি বলল, তোমাদের বিয়ে তো খুব তাড়াতাড়ি হচ্ছে, 10 দিন পর তোমাদের বিয়ে হবে। মীরা চমকালো, এত তাড়াতাড়ি বিয়ে? বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? আরে ননদিনী, যত তাড়াতাড়ি বিয়ে হয় তত ভালো, বুঝলে? আমি যাই, তুর্য ভাইয়া এলো বলে।
মীরার ভাবে চলে গেল। মীরার খুব অস্বস্তি হচ্ছে, শাড়ির আঁচলের কোণা নিয়ে হাতের আঙ্গুলে প্যাঁচাচ্ছে। বারবার মনে হচ্ছে ওর সিদ্ধান্তটা ভুল। মীরা খামছে। তুর্যর ভালোবাসাকে সম্মান দিতে গিয়ে আবার নিজের মনের বিরুদ্ধে যাচ্ছে না তো সে? তুর্য ধীর পায়ে এগিয়ে এলো মীরার কাছে। শাড়ি পরে কতটা কোমল আর স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। মীরাকে ঘামতে দেখে কপাল কুচকালো তুর্য। তারপর আস্তে করে মীরার পাশে বসলো সে। জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? কেমন যেন লাগছে তোকে। মীরা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মীরা ধীর কণ্ঠে বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে তুর্য ভাই। আমার বন্ধু হিসেবে এসব তোমার জানা জরুরি। তুর্য মীরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। বল, আমি সব শুনতে রাজি আছি। মীরা নিজেকে তৈরি করছে। তুর্য তাকিয়ে আছে মীরার দিকে। আমার জন্য তোমার মনে যেই অনুভূতি হয় ঠিক সেই অনুভূতি আমার অন্য একজনের প্রতি হয়। কথাটা শোনার সাথে সাথে মীরার হাত তুর্যের মুঠোয় থেকে আলাদা হয়ে গেল। কেউ যেন তার হৃৎপিণ্ড খণ্ড খণ্ড করে দিল। মীরার এই কথায় তুর্য যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। আমি তো তোকে জোর করিনি মিরু। তাহলে কেন তুই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করলি? কেন আমায় বললি না তোর মনে অন্য কারো বসবাস? তুর্যর প্রশ্নের জবাবে মীরা বলে, তুমি আমার পুরো কথাটা শোনোনি তুর্য ভাই। আমি তাকে পছন্দ করি এটা সত্যি, কিন্তু সে আমাকে এড়িয়ে চলে। আমাকে সে পছন্দ করে না তুর্য ভাই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে আমার প্রশ্নের উত্তর দেয়নি। আমার আর মনে হয় না সে দেবে। এখন তুমিই বলো, যে আমাকে এড়িয়ে চলে আমি তার কথা ভেবে বসে থাকবো, নাকি যে আমাকে ভালোবাসে তার ভালোবাসাকে আমি সম্মান করব? আমরা খুব ভালো বন্ধু তুর্য ভাই। আমার মনে হয় আমরা একসাথে থাকতে থাকতে আমাদের মাঝে সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। শুধু আমার সবটা মানিয়ে নিতে একটু সময় লাগবে। তবুও তুমি চিন্তা করো না, আমি সামলে নিব সবটা। মীরার কথায় তুর্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও তুর্যর মনে আঘাত এখনো রয়ে গেছে। তুর্য জিজ্ঞেস করলো, তুই কাকে ভালোবাসিস মিরু? বলবি আমায়? থাক না তুর্য ভাই, আমি তার নামও কল্পনায় আনতে চাই না। ভুলে যেতে চাই তাকে। সে যতক্ষণ আমার মস্তিষ্কে থাকবে তাকে ভোলা ততটাই কঠিন হয়ে যাবে। এখন আমি কি করব মিরু? কি জন্য এসেছিলে সেটা কমপ্লিট করো। আমার মনে হলো তোমায় এই বিষয়টা জানানো উচিত, তাই জানালাম। তুর্য মীরার বাম হাতটা নিজের হাতের উপর রাখলো। তারপর হাতের মধ্যমা আঙ্গুলে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিল। মীরা অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এটার তো অনেক দাম তুর্য ভাই। তুর্য স্মিত হাসলো। তোর হাসির চেয়ে বড় দামি আমার কাছে আর কিচ্ছু নেই। মীরা বড় বড় চোখে তাকালো। কি সুন্দর করে কথা বলে তুর্য। এই ছেলেটার সাথে যত জড়াচ্ছে তত মনে হচ্ছে সে ছেলেটাকে ঠকাচ্ছে। তুর্য উঠে দাঁড়ালো। 2 কদম পা সামনের দিকে বাড়িয়ে আবারও থেমে গেল। পেছন ফিরে তাকিয়ে মীরার উদ্দেশ্যে করে বলল, তোকে আজ খুব সুন্দর লাগছে মিরু। কথাটা বলে এক মুহূর্ত দেরি করলো না সে। দপাদপ পা ফেলে চলে গেল। মীরা ফিক করে হেসে দিল। তুর্যকে ভালোই লাগে তার কাছে, কিন্তু তার প্রতি বিশেষ অনুভূতির সৃষ্টি হয়নি মীরার মনে। মীরা চোখ বুঝল। সে জানে না সামনে কে অপেক্ষা করছে তার জন্য। জীবনের প্রতিটি সময়ই তার জন্য গুরুত্বপূর্ণ। জীবনকে গোছানো বাকি। এভাবে চলতে পারে না। তুর্যর জন্য নিজেকে গোছাবে। তুর্যের মনের মতো বউ হবে। মীরাদের বাসায় আজ যেন খুশির বন্যা বইছে। বিয়ের তোড়জোড় শুরু হলো আর মাত্র কিছুদিন। এরপরে মীরার সাথে তুর্যের বিয়ে। মীরা যেন একজন আদর্শ ভাই বোনের বিয়ে নিয়ে সবার থেকে তারই বেশি মাথা ব্যথা। অন্যদিকে একটা খুশির সংবাদ পাওয়া গেছে। মীরার ভাবি স্নিগ্ধা অন্তঃসত্ত্বা। ঘর আলো করে খুব শীঘ্রই নতুন সদস্য আসবে। বাসায় 2টো খুশির সংবাদ পেয়ে খুশিতে আত্মহারা সবাই। মীরা আর নানুর বাড়ির সবাই আসবেন বলেছেন বিয়েতে। 2 ছেলে মেয়ের একসাথে বিয়ে হচ্ছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? অন্যদিকে তুর্য সবসময় মীরাকে কল দিয়ে যাচ্ছে। মীরার কিছু করার নেই, তুর্যকে তার সময় দিতে হবে। শপিং মলে যাচ্ছে আর এটা ওটা দেখাচ্ছে ভিডিও কলে। মীরা তুর্যর পাগলামি দেখে হাসতে থাকে। ছেলেটা মারাত্মক পাগলামি করে। মীরার সব পছন্দ তুর্যের জানা, তবু সে তাকে দেখিয়ে নিচ্ছে। বিয়ের শপিং এখনো বাকি। মীরা সহ করবে বলে তুর্য ঠিক করে। মীরাও রাজি হয় তুর্যের সাথে যাওয়ার জন্য। একটা পার্সেল এসেছে মীরার নামে। প্রাপকের জায়গায় কোনো একটা অনলাইন পেজের নাম। আশ্চর্য হলো মীরা। কে দিল এই পার্সেল?
বাসার সামনে দিয়ে পার্সেলটা রিসিভ করে সে ভেতরে ঢুকে যায়। চারপাশটা ভালো করে পরখ করে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। একটা কাঁচি নিয়ে পার্সেলটা খুলতে থাকে। মীরার মনে হচ্ছে তুর্য দিয়েছে এই পার্সেল, কিন্তু সে তো বলেছিল আজ শপিং করাতে নিয়ে যাবে তাকে, তাহলে হঠাৎ পার্সেল কেন? মীরা পার্সেল খুলে চরম অবাক হয়। এই পার্সেলে একটা জামদানি নীল শাড়ি, চুড়ি 2 রকমের, অনেকগুলো কিটক্যাট চকলেট, এক গুচ্ছ লাল গোলাপ, সাথে একটা চিরকুট। এত কিছু একসাথে মীরা একটা একটা করে বক্স থেকে বের করে। শেষে চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে। শুনেছি বিয়ে নাকি দ্বিতীয় জন্ম। আপনাকে সেই দ্বিতীয় জন্মের শুভেচ্ছা মিস। আপনি চিরসুখী হন। সব প্রশ্নের উত্তর হয় না মিস। আমাদের আর দেখা হবে না। ভালোবাসার মানুষটির সাথে সুখে থাকুন, আনন্দে থাকুন। মীরা থমকে গেল। এই পার্সেলটা তাহলে আহান দিয়েছে? কি বলল সে? সব প্রশ্নের উত্তর হয় না, তাদের আর দেখা হবে না? এত সহজে সব শেষ হয়ে গেল? কেউ জানল না, কেউ বুঝলো না, শুধু দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ রইল। গোপনে গোপনে অনুভূতি প্রেরণ হলো, তবু স্বীকারোক্তি মিলল না, উত্তর মিলল না। অনুভূতিগুলো গোপনেই রয়ে গেল। মীরার চোখ ছলছল করছে। সব শেষ তাহলে, কিচ্ছু করার নেই আর। জিনিসগুলো সব গুছিয়ে আলমারিতে রেখে দিল সে। ভারাক্রান্ত মন নিয়ে এবারের এক কোণে বসে রইল। এভাবে চলতে থাকলে জীবনকে সে গোছাতেই পারবে না। অনেক হয়েছে, নিজেকে গোছাতে হবে। আবার সে আগের মীরা হতে হবে, যে মীরাকে তুর্য পছন্দ করে। সময়টা তখন জমকালো সকাল। ঘড়ির কাঁটায় 10টা বাজলো। তুর্য তার বাইকের উপর বসে মীরার জন্য অপেক্ষা করছে। তাদের বাসার সামনে একটু পরপর হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। মীরা গেট দিয়ে বের হলো। তুর্যর চোখ পড়লো মীরার দিকে। বাইক থেকে নেমে গেল সে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মীরার দিকে। একরাশ মুগ্ধতা ভর করেছে তার চোখে। এক মায়াবতী মানবীর দেখা পেয়েছে সে। মীরা ধীরে ধীরে এগিয়ে এলো তুর্যর দিকে। তুর্যর চোখ মীরাতেই স্থির। মীরা ভ্রু কুচকালো, হাত নাড়িয়ে তুর্যর চোখে বলল, তুর্য ভাই কি হলো? কি? তুর্যর ধ্যান ভাঙে। মুচকি হেসে মীরাকে বলে, আমি দিনের বেলা পূর্ণিমার চাঁদ দেখেছি। মীরার বোধগম্য হলো না তুর্যের কথা। সে জিজ্ঞেস করলো, তুই হলে আমার সেই পূর্ণিমার চাঁদ। মীরা চুপ। ঠোঁট চেপে শুকনো ঢুক গিলে নিল সে। তারা দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে তুর্য ভাই। তুর্য বাইকে উঠে বসলো। পেছনে মীরা বসলো। বাইক স্টার্ট দিল তুর্য। গন্তব্য শপিং মল। ফেনীর অনেকগুলো গতিশীল মার্কেটের মধ্যেও একটা মার্কেট এসেছে মীরা আর তুর্য। ওরা মার্কেটের ভেতরে প্রবেশ করে। তুর্য প্রথমে মীরাকে নিয়ে শাড়ির দোকানে যায়। মেয়ের শাড়িটা এখনও কেনা হয়নি। মীরাকে সাথে নিয়ে কিনবে বলে ওটার কাছেও যায়নি। শাড়ির দোকানে গিয়ে বসলো দুজন। তুর্য বলল ভালো মানের শাড়ি দেখাতে। ওরা অনেকগুলো শাড়ি বের করে দেখাতে লাগলো। তুর্য একটা একটা করে দেখছে সব। কপাল কুচকে শাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। একটু বিরক্তি নিয়ে বলল, ভালো মানের শাড়ি দেখান, সবচেয়ে উন্নত ও দামি শাড়ি যেন হয়। মীরা বাধা দিয়ে বলে, এত দামি লাগবে না তুর্য ভাই। মীরার কথায় তুর্য ধমক দিয়ে বলে, এই তোর সমস্যা কি? আমার বউকে আমি কেমন শাড়ি পরাবো তা আমি বুঝবো, চুপচাপ বসে থাক। মীরার মুখ চুপসে যায়। একটু পর দোকানদারেরা ভালো শাড়ি দেখালো। তুর্য ওখান থেকে সুন্দর একটা লাল বেনারসি শাড়ি বেছে মীরার মাথায় টাঙিয়ে ধরলো। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার দিকে। মীরা সরু চোখে তুর্যকে দেখছে। তুর্য বলল, এই শাড়িতে তোকে খুব মানাবে মিরু। মীরা চোখ নামিয়ে ফেলল। তুর্য শাড়িটা প্যাক করে দিতে বলল। সাথে আরও 2টো শাড়ি সে পছন্দ করলো। সবগুলো নিয়ে মীরা সহ শাড়ির দোকান ত্যাগ করলো সে। শাড়ির দোকান থেকে তুর্য মীরাকে নিয়ে আসে একটা পাঞ্জাবির দোকানে। তুর্য মীরাকে বলেছে ওর জন্য পাঞ্জাবি পছন্দ করে দিতে। একটা একটা করে পাঞ্জাবি পরে মীরার সামনে এসে দাঁড়ায় তুর্য। কিন্তু মীরার একটাও ভালো লাগে না। তুর্য হতাশ হয়ে যায়। একটাও ভালো লাগছে না মীরার। কিন্তু কেন? সে কি দেখতে এতই খারাপ যে তাকে একটা পাঞ্জাবিতেও মানাবে না? দুঃখ পায় তুর্য। খুঁজে খুঁজে সে আরও একটা পাঞ্জাবি বের করে, আর ওটাই পরে মীরার সামনে আসে। মীরা তুর্যকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। গাঢ় সোনালি রঙের পাঞ্জাবিতে তুর্যকে দারুণ মানিয়েছে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তুর্যর দিকে তাকিয়ে রইল মীরা। তুর্যও ঘাবড়ে গেল। এটাও কি ভালো লাগেনি? মীরা মুচকে হেসে বলে, এটাই নাও তুর্য ভাই, এটাই তোমাকে নায়ক নায়ক লাগে। মীরার কথায় তুর্য কেসে উঠল। মীরা ভাবলো কি এমন বলল সে। তুর্য নিজেকে স্বাভাবিক রেখে মীরার উদ্দেশ্যে বলল, সত্যি বলছি, এটা ভালো লাগছে।
নাকি এমনিই বললে? এমনি কেন বলবো, সত্যি বলছি, বিশ্বাস করো, এটাই বেস্ট। মুচকি হাসলো তুর্য। যাক, একটা হলেও তো মীরার পছন্দ হয়েছে। আরও টুকটাক কিছু কেনাকাটা করে বিল মিটিয়ে মীরাকে নিয়ে মার্কেটের বাইরে চলে আসে তুর্য। হঠাৎ কি মনে করে তুর্য মীরাকে বলল, তুই এখানেই থাক, একটা জিনিস দেখেছিলাম, নিতে ভুলে গেছি। মীরা কপাল কুঁচকে বলল, সব নেওয়া হয়েছে। হুম, ওইটা স্পেশাল, ওয়েট কর, আসছি। মীরাকে বাহিরে দাঁড়িয়ে থাকতে বলেই তুর্য চলে গেল মার্কেটের ভেতরে। মীরা শপিং ব্যাগগুলো নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। প্রায় 5 মিনিটের মতো অতিবাহিত হলো, কিন্তু তুর্য এখনও এলো না। মীরার খুব চিন্তা হতে লাগলো, পেছন ফিরে বারবার দেখছে তুর্য এসেছে কিনা, কিন্তু তুর্যর কোনো পাত্তাই নেই। মীরার মনে এক অদ্ভুত ভয় হচ্ছে। সামনের দিকে ফিরে আকাশের পানে তাকালো মীরা। সূর্য মাথার উপর থেকে একটু হেলে পড়েছে। বাসায় যেতে হবে তাদের, সবাই খুব চিন্তা করবে না হলে। মীরা ওখানে থেকে অনেকটা দূরে সরে গেল। রাস্তার উপরে চলে যেতে নেয়, যাওয়ার পথেই হঠাৎ বিকট শব্দে মীরার সারা শরীর কেঁপে ওঠে। কানে এত জোরে আওয়াজ হয় যে ও কানে দুহাত দিয়ে রেখেছে। মুহূর্তেই পেছনে তাকালো সে। মীরা দেখলো মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, কত মানুষ ছুটাছুটি করছে। এই দৃশ্য দেখে মীরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছটফট করতে লাগলো মীরা। তুর্য ভাই, এইটুকুই মুখ দিয়ে বের হয়েছে তার, চোখে মুখে আতঙ্কের ছাপ। মীরার হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল। সে দৌড়ে চলে যেতে লাগলো মার্কেটের ভিতর, কিন্তু পারল না। দুজন লোক এসে তাকে আটকে দিল। তারা মীরার 2 হাত ধরে আছে। মীরা চিৎকার করছে, বলছে, ছাড়ুন তুর্য ভাই, আমার তুর্য ভাই ভেতরে, আমি তুর্য ভাইয়ের কাছে যাব। ওনাদের মধ্যে একজন বললেন, আপনি এখন ওখানে যেতে পারবেন না আপু, বিস্ফোরণ হয়েছে, ফায়ার সার্ভিস আসছে, আমরা পুলিশকেও খবর দিয়ে দিয়েছি, আপনি যাবেন না, আপনার প্রাণে ঝুঁকি আছে। মীরা কেঁদে কেঁদে বলল, আমাকে যেতে দিন, আমার তুর্য ভাই ওখানে একা, প্লিজ ছাড়ুন আমায়। মীরা কাঁদতে কাঁদতে নিচে বসে গেল। কি থেকে কি হলো? মীরা চিৎকার করে ডাকলো, তুর্য ভাই, তুর্য ভাই প্লিজ বেরিয়ে এসো। আবারও চোখ দিয়ে বর্ষণ হচ্ছে মীরার। চারদিক থেকে মানুষের কান্নাকাটি, চিৎকার, হাহাকার, ধোঁয়া উঠছে আকাশে। মীরার পুরো দুনিয়াটাই উলট পালট লাগছে। মাথা চক্কর দিচ্ছে, চোখ সাফ হয়ে এলো। পরিশেষে লুটিয়ে পড়লো মাটিতে। মীরার নিস্তেজ দেহ পড়ে আছে, কেউ কোথাও নেই, শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছে। আকাশে ঘন কালো মেঘ জমেছে, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেও আকাশে সূর্যটা ঝলমল করেছে, সারা শহরে রোদ ছড়িয়ে আলোকিত করেছে। আর এখন সূর্য মুখ লুকালো মেঘে ডারালে। প্রকৃতির কত রূপ! এই রোদ, এই বৃষ্টি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তিত হয়। মানুষের জীবনও মুহূর্তে পাল্টে যায়। তাদেরও অনেক রূপ, এই হাসি, এই কান্না। খুব খুশি মনেই বের কান্নাকাটা করতে গিয়েছিল মীরা আর তুর্য, কিন্তু শেষ পরিণতি এত ভয়াবহ হবে কে জানতো। মানুষের জীবনের 1 সেকেন্ডও বিশ্বাস নেই। সদ্য জ্ঞান ফিরেছে মীরার। পিটপিট করে চোখ খুলে দেখে একটা ঘরের মধ্যে আছে সে, কিন্তু পরক্ষণেই চারপাশে চোখ বুলিয়ে বুঝলো এটা হাসপাতাল। আস্তে করে শোয়া থেকে উঠে বসলো মীরা। হাতে টান পড়লো। হাতের দিকে তাকিয়ে দেখে স্যালাইনের নল লাগানো। মীরা ভাবতে থাকে সে কিভাবে এখানে এলো, তার কি হয়েছে। মাথার যন্ত্রণা করে উঠলো তার। মাথায় হাত চেপে ধরলো, কানে বাজতে লাগলো 2টো শব্দ, বিস্ফোরণ হয়েছে। মীরার মস্তিষ্ক তখনই জানান দিল তুর্যর খবর। তুর্য যে সেই মার্কেটের ভেতরে গিয়েছিল আর ফিরে আসেনি। তারপরে তো মীরা উত্তেজিত হয়ে যায়, ছটফট করতে থাকে। হাতের স্যালাইনের নলটা এক ঝটকায় খুলে ফেললো। তুর্য ভাই বলে ব্যাট থেকে নেমে গেল। তখন একজন নার্স এসে মীরার সাথে রেগে গেল। আপনি সেলাইন নল খুলবেন কেন? মীরা নার্সের কথায় কান দিল না। নার্স তাকে ধরতে এগিয়ে এলেই তাকে ধাক্কা দিয়ে সে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিনের বাইরে এসে মীরা এদিক ওদিক চোখ বোলায়, কোন দিকে যাবে ও। আর তুর্য কোথায় আছে? মীরার মনে অজানা ভয় ডুব দিচ্ছে। তুর্যর কিছু হলো না তো আবার? হাসপাতালের বারান্দায় অনেক মানুষজন। মীরা এক পাশ ধরে হেঁটে চলেছে, কেবিনগুলোতে উঁকি ঝুঁকি দিয়ে দেখছে কোথাও তুর্যকে পাওয়া যায় কিনা, কিন্তু না, সে খুঁজেই পাচ্ছে না তুর্যকে। হতাশ হয়ে গেল মীরা, পাগল পাগল লাগছে নিজেকে। দুঃখে কেঁদে উঠল মীরা। একটা বেঞ্চিতে বসে পড়ল সে, কাঁদছে ভীষণ। তুর্যকে হারানোর ভয় তাকে গ্রাস করে রেখেছে। মীরার কান্নার মাঝে হঠাৎ তার সামনে এক ছায়ার আবির্ভাব হলো।
মীরা কান্নার শব্দ বন্ধ করে দেয়। চোখ তুলে সে ছায়া অনুসরণ করে উপরের দিকে তাকায় সে। সামনের মানুষটাকে দেখে মীরা বেঞ্চি থেকে উঠে বসে। আহান এসেছে। মীরা উত্তেজিত কণ্ঠে আহানকে জিজ্ঞেস করে, আপনি কে? আপনি জানেন আমার তুর্য ভাই কোথায়? আমি তাকে খুঁজে পাচ্ছি না, প্লিজ আমার তুর্য ভাইকে খুঁজে দিন, প্লিজ খুঁজে দিন। মীরা আবারও কেঁদে ওঠে। আহান নিজেকে সামলে মীরার হাত ধরে তাকে বেঞ্চিতে বসায়। মীরা সমান তালেই কেঁদে যাচ্ছে। আহান মীরাকে উদ্দেশ্য করে বলে, মিস, শান্ত হন আপনি। এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? তুর্য কোথায় তা আমি জানি। আহানের মুখে তুর্যের কথা শুনে মীরা আশ্রয়ের ঝিলিক দেখতে পায়। মীরা আহানকে বলে, আমায় তুর্য ভাইয়ের কাছে নিয়ে চলুন প্লিজ। আমি নিয়ে যাব, কিন্তু আপনি শক্ত থাকবেন। শক্ত থাকবো মানে? কি হয়েছে তুর্য ভাইয়ের? চলুন, আপনি গেলেই দেখতে পারবেন। আহান মীরাকে ধরে উঠালো। মীরাকে নিয়ে চললো তুর্যর কেবিনে। সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে একটা কেবিনে শুয়ে আছে তুর্য। মুখে তার অক্সিজেন মাস্ক। শরীরের কোথাও এমন কোনো দিক নেই যেখানে তার ব্যান্ডেজ নেই, শুধু মুখের অংশ ছাড়া। জ্ঞান নেই তার। আহান মীরাকে নিয়ে তুর্যের কেবিনের সামনে আসে। মীরার চোখ পড়ে আহত তুর্যের দিকে, যার সারা শরীরে ব্যান্ডেজ। মীরা ভয় পেয়ে যায়। নার্ভাস হয়ে আহানকে জিজ্ঞেস করে, তুর্য ভাইয়ের শরীরে এত ব্যান্ডেজ কিসের? কি হয়েছে তার? জবাবে আহান বলে, ওনার শরীরের 95%ই পুড়ে গেছে। ডাক্তার বলেছেন ক্রিটিক্যাল অবস্থা। আমি মিরাজকে খবর দিয়েছি, জানি না কি হবে শেষ পর্যন্ত। আহানের মুখে এসব শুনে মীরার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দুকদম পিছিয়ে গেল। মাথা ঘুরে উঠল। সমস্ত মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। হাত পা অবশ হয়ে আসছে। আহান মীরার এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। এই জন্যই সে মীরাকে কিছু বলতে চায়নি। মীরা পড়ে যেতে নিলেই আহান তাকে ধরে আগলে নেয়। নিজেকে সামলান, ভেঙে পড়লে চলবে না। মীরা চিৎকার দিয়ে ওঠে। তুর্য ভাই? উচ্চ স্বরে কেঁদে ওঠে মীরা। আহান চিন্তায় পড়ে যায়। প্লিজ আপনি কাঁদবেন না, উনি ঠিক হয়ে যাবেন। প্লিজ কান্না বন্ধ করুন। মীরা কেঁদে কেঁদে বলল, কিভাবে শক্ত থাকবো আমি? আমার তুর্য ভাইয়ের এই অবস্থা আমি সহ্য করতে পারছি না, প্লিজ আমার তুর্য ভাইকে সুস্থ করে দিন না ইন্সপেক্টর সাহেব। আমি সুস্থ করার কেউ নই মিস, আমার হাতে কিছুই নেই। এক আল্লাহকে ডাকুন, আর 2 ডাক্তার ভালো বলতে পারবেন। মীরার মাথা ঘুরে উঠে হঠাৎ। টলতে টলতে আহানের গায়ে সব ভর ফেলে দেয় মীরা। আহান শক্ত করে মীরাকে ধরে। জোরে একটা নার্সকে ডেকে নেয়। নার্স সহ মীরাকে নিয়ে একটা কেবিনে ঢুকানো হয়। ডাক্তারকে খবর দেয় তারা। ডাক্তার এসে মীরাকে চেক আপ করে, বলে অতিরিক্ত টেনশনের কারণে এমন হয়েছে। ডাক্তার একটু পানি হাতে নিয়ে মীরার চোখে ছিটিয়ে দেয়। এদিকে আহানকে কল দিয়ে যাচ্ছে মিরাজ। কেবিন থেকে বেরিয়ে মিরাজের কল রিসিভ করে সে। মিরাজ হন্তদন্ত হয়ে বলে, কোথায় তুই? ওরা কোথায়? আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আহান শান্ত হয়ে বলল, রুম নাম্বার 106, চলে আয়। তোর বোন এখানেই আছে, অজ্ঞান হয়ে গেছে। মীরা, আমি আসছি। আহান কল কেটে দিল। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। কেবিনের দিকে অগ্রসর হতে দেখে মীরার জ্ঞান ফিরেছে। আহান ধীর পায়ে মীরার কাছে এগিয়ে গেল। মীরা চুপ করে বসে আছে বেডের উপর। আহান মীরার কাজ ঘেঁষে দাঁড়ালো, বলল, মিরাজ এসে গেছে, আমি আসছি, নিজের খেয়াল রাখবেন। আহানের কথায় মীরার কোনো হেলদোল হলো না। ইতিমধ্যেই মিরাজ ওখানে এসে উপস্থিত। আহান মিরাজকে দেখে বলল, আমি যাচ্ছি রে, তুই তোর বোনকে সামলা। আহান আর একটা কথাও বলল না, চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেল। প্রচুর খারাপ লাগছে তার, তুর্যের জন্য, মীরার জন্য। ওরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, কি থেকে কি হয়ে গেল। তুর্যের জন্য খুব খারাপ লাগছে আহানের। চোখে পানিও এসেছে তার, কিন্তু সে কাউকে দেখায়নি। মিরাজ মীরার কাছে গিয়ে বসলো। মীরা এখনও আগের মতোই আছে, মলিন হয়ে আছে মুখমণ্ডল। মিরাজ তার বোনের হাত ধরে বলল, বোন, ঠিক আছিস তুই? মীরা এক নজর তার ভাইয়ের দিকে তাকালো। মিরাজ বুঝতে পারছে না মীরার চোখ কি বলছে। হুট করেই মীরা তার ভাইকে জড়িয়ে ধরল। হুহু করেই কেঁদে উঠল সে। মীরার মন ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে, তা মিরাজ ভালোই বুঝতে পারছে। মিরাজ মীরার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না বোন, কিচ্ছু হবে না তোর জ্বর। মীরা কেঁদে কেঁদে নরম স্বরে বলে, আমার সাথে কেন এসব হয় ভাইয়া? আমি তো এমনটা কখনো চাইনি। আমি একটা সুস্থ জীবন চেয়েছি,
তাহলে কেন বারবার আমার জীবনে এত টানা পড়েন? মিরাজ মীরাকে সান্ত্বনা দিয়ে বলে, মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে বোন। আমাদের উচিত সব পরিস্থিতি মানিয়ে নেওয়া, ভেঙে না পড়ে শক্ত হয়ে সামাল দেওয়া, নাহলে যে আগানো সম্ভব নয়। তুর্য ভাইয়ের শরীরের ৯৫%ই পুড়ে গেছে ভাইয়া। কিভাবে সে সহ্য করছে এই যন্ত্রণা? ভাইয়া, তুর্য ভাইকে বাঁচা। আল্লাহ আছেন, চিন্তা করিস না বোন। তুই যে এখন কোনো কেবিনে, পাশের কেবিনে। তুই এখানে থাক, আমি দেখে আসি ওকে। জ্ঞান ফিরেছে তুর্যর। চারদিকে চোখ মিলিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে সে। শরীরের সমস্ত জায়গায় যন্ত্রণা করছে, কোনো কিছু নাড়ানোর শক্তি সে পাচ্ছে না। জ্বলন্ত অগ্নিশিখার মতো জ্বলছে দেহের প্রতিটি অঙ্গ। চোখের কার্নিশে জমেছে অশ্রুর ধারা। কম্পিত কণ্ঠস্বর থেকে অস্পষ্ট স্বরে বের হলো, মা। নিজেকে চার দেওয়ালের মধ্য দেখে তুর্য বোঝার চেষ্টা করছে সে কোথায়। মুখে অক্সিজেন মাস্ক আছে অনুভব করেই বুঝতে পারে সে এখন হসপিটালে। পাশে একজন নার্স ছিল। সে তুর্যর জ্ঞান ফিরেছে দেখে তুর্যর কাছে এসে বলল, আপনার জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছেন এখন? তুর্য চোখ শুরু করে তাকালো নার্সের দিকে, বলল, মা, আমার মা কোথায়? মিউ কোথায়? এরপর আর কোনো কথা সে বলতে পারল না। কথা বলতে গেলে গলায় ভীষণ যন্ত্রণা হয়। নার্সটি ওখান থেকে বেরিয়ে গেল। রাত তখন 10:35। হাসপাতালে একটা বেঞ্চিতে বসে আছে মীরা, মিরাজ, মীরার বাবা, তুর্যর বাবা ও মা। সবাই মিলে মলিন মুখে তুর্যর কেবিনের সামনে বসে আছে। তুর্যর মা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেছেন দুবার। কারোরই খাওয়া দাওয়া হয়নি। এই অবস্থায় কারোর বা খাবার গলা দিয়ে নামবে? একজন নার্সকে তাদের সামনে আসতে দেখলো মিরাজ। নার্সটি এসে বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, সে তার মাকে খুঁজছে। আর মিরুকে, উনি বারবার তার মা ও মিরু নাম জপ করছেন। শুধু দুজন যাবেন, খবরদার কান্নাকাটি করবেন না, ওখানে দেখেই চলে আসবেন। উনি কথা বলতেও পারছেন না ঠিকভাবে, ওনাকে কথা বলার জন্য ফোর্স করবেন না। আমি এখানে আছি, যান আপনারা গিয়ে দেখে আসুন। তুর্যর মা আর এক মুহূর্ত দেরি করলেন না। ছেলেকে দেখার জন্য এক ছুটে তিনি কেবিনের ভেতরে চলে গেলেন। মীরাও পিছু পিছু গেল। কেবিনে ঢুকে মীরা অপলকভাবে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য তখন তার মাকে বলছিল, কেঁদো না মা, সত্যিটা মেনে নাও। তুর্যর মা আঁচলে চোখ মুছছেন। মীরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। তুর্যর নজর গেল মীরার দিকে, কিন্তু সে মীরাকে কি বলবে? কেঁদে কেঁদে মেয়েটার চোখ ফুলে গেছে, তাকানো যাচ্ছে না। তুর্য মীরাকে উদ্দেশ্য করে বলল, বাসায় যা মিরু, এখানে দাঁড়িয়ে থাকিস না। মায়া বাড়াস না, চলে যা। মীরা কষ্ট পেল। এতক্ষণ ধরে সে তুর্যের জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল, কিন্তু এখন তুর্য ওকে কি বলল? চলে যেতে? তুর্যর মা বললেন, এসব তুই কি বলছিস তুর্য? মেয়েটা তোর জন্য কত কান্নাকাটি করছে, সারাদিন না খেয়ে বসে আছে। কখন তোর জ্ঞান ফিরবে, তোর সাথে কথা বলবে সেই আশায়, আর তুই ওকে চলে যেতে বলছিস? তাহলে ডাকলি কেন ওকে? তুর্য চুপ। সে জানে কতটা কষ্ট বুকে চেপে রেখে ও মীরাকে এগুলো বলল একমাত্র সেই জানে। তুর্যর কোনো উত্তর না পেয়ে মীরা যেন আরও ক্ষত বিক্ষত হয়ে গেল। মীরা ঠোঁট চেপে কান্না আটকে ওখান থেকে বেরিয়ে যায়। মনে মনে বলে, তুমি আমার সাথে এটা করতে পারলে তুর্য ভাইয়া? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে কেন বললে আমার মায়া না বাড়াতে? কেন বললে চলে যেতে? আমি তোমায় ভালোবাসি না বলে? মীরা মিরাজের পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। মিরাজ মীরাকে দেখে একটু অবাক হলো। কিছু কি হয়েছে মীরার? মিরাজ জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মীরা নিজেকে সামনে দ্রুত বলে, কই কিছু না ভাইয়া, বাসায় যাব। সে কি এক্ষুনি? তোর চোখে দেখেছিস কি অবস্থা ওর? অল্প স্বল্প কথা বলতে পারছে। ভাইয়া চলো না বাসায় যাই। তোর কি হয়েছে বলতো? তোর জ্বর কেবিন থেকে এসেই বলছিস বাসায় যেতে? বাসায় চলো বলছি। আচ্ছা চল। নিজের রুমে চুপচাপ বসে আছে মীরা। আজ 2 দিন হলো সে হসপিটালে যায়নি। শুনেছে তুর্যর অবস্থা খুব একটা ভালো নয়। শুনে মীরার খুব খারাপ লেগেছে। বিছানায় 2 হাঁটু ভাঁজ করে তাতে থুতনি থেকে বসে আছে মীরা। সে কোনো দিক খুঁজে পাচ্ছে না। মিরাজ এসে মীরার রুমের দরজায় নক করে। মীরা আওয়াজ শুনে দরজায় দৃষ্টিপাত করলো। ভাইকে দেখে বলল, কিছু বলবি? মিরাজ রুমে এসে বোনের পাশে বসলো। বোনের মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলো, তোর জন্য মন খারাপ? কি হয়েছে বললি না? সেদিন ওভাবে বাসায় চলে আসার জন্য তাড়াহুড়ো কেন করছিস? মীরা চুপ করে রইল।
ভাইকে বলা কি ঠিক হবে? কিন্তু সে গোপন রাখল না, বলে দিল তার ভাইকে। মিরাজ সব শুনে চিন্তিত হয়ে গেল। মিরাজ বলল, কি বলিস? তুজো হঠাৎ এসব বললো কেন? মীরা বলল, জানিস ভাইয়া, আমি ব্যর্থ। একজন আমাকে ভালোবেসে জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করছে, আমি তাকে ভালোই বাসতে পারলাম না। মিরাজ বলল, মন খারাপ করিস না। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে তাকে ভুলে থাকাও যায় না। ভাইয়ের কথা শুনে মীরা শুকনো ঢুক গেল। সে তো ভুলে থাকতেই চাইছে, কিন্তু ভোলা যাচ্ছে না তাকে। মিরাজ আবারও বোনের মাথায় হাত রেখে বলল, চল, আমরা এখন হসপিটালে যাব। তুর্য ভাই আমাকে দেখলে রাগ করবে না তো? কেন করবে? চল তো, আমি আসি। মীরা উঠে রেডি হয়ে নেয়। ভাইয়ের সাথে মিলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। তুর্য এখন খানিকটা কথা বলতে পারলেও তার অবস্থা খুব বেশি ভালো নয়। সারা শরীরে তীব্র যন্ত্রণা করে তার। হসপিটালের বিছানায় শুয়ে জীবন্ত লাশের ন্যায় দিন পার করছে সে। এই নিয়ে তুর্যর আক্ষেপের শেষ নেই। ডাক্তারেরা আশঙ্কা করছেন তুর্যর হাতে খুব বেশি সময় নেই। তুর্য নিজেরও জানা হয়ে গেছে সে আর এই পৃথিবীতে থাকবে না। মিরাজ মীরাকে নিয়ে হসপিটালে আসলো। তুর্যর কেবিনের সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো ভিতরে ডাক্তার আছে কিনা। ডাক্তার নেই দেখে মিরাজ মীরাকে বলে, তুই ভিতরে যা, আমি ডাক্তারকে নিয়ে আসছি। তুজোর কি অবস্থা জানা যাবে? মীরা মাথা নাড়ালো। মিরাজ ওখান থেকে প্রস্থান করলো। মীরা গুটি গুটি পায়ে তুর্যর কেবিনে ঢুকলো। তুর্য তখন জেগেছিল। মীরাকে আসতে দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু সে তার এই আনন্দটা প্রকাশ করতে পারে না। মীরা তুর্যর পাশ ঘেঁষে দাঁড়ালো, বলল, তুর্য ভাই। তুর্য জবাবে বলল, বস, তোর সাথে অনেক কথা আছে। মীরা একটা চেয়ার টেনে তুর্যর সামনে বসলো। তুর্য বলল, শপিং মলের একটা দোকানে এক ছোড়া নূপুর দেখেছিলাম। ভেবেছিলাম নূপুর জন্য তোকে বিয়ের রাতে নিজ হাতে পরিয়ে দেব, কিন্তু শপিং শেষে আর মনে ছিল না। যখন বাইরে এলাম মনে পড়ল, তাই তাড়াতাড়ি ছুটে গেলাম সেখানে। যদিও আমার আগে কেউ ওগুলো নিয়ে নেয় হয়েছিল, তাই আমি গিয়ে দেখি একটা ছেলে হাতে ধরে দেখছে বারবার নূপুরগুলো। আমি তাকে অনুরোধ করলাম এটা না নিতে, কিন্তু ছেলেটার খুব জেদ, সেগুলোই নিবে। তার সাথে তর্কাতর্কি হলো কিছুক্ষণ। এরপর দোকানদার নিজেই ওগুলো কারো কাছে বিক্রি করবে না বলে দিল। অনেক জোর করেছিলাম তাকে যেন ওই নূপুর জোড়া আমায় দিয়ে দেয়। আমি ডাবল দাম দেব, কিন্তু না, সে রাজিই না। বাধ্য হলাম চলে আসতে। আসার সময় একটা আওয়াজ পেলাম, প্রেশার কুকারের মতো সিটি দিচ্ছিল যেন। আমি সেদিকে এগোতেই ধুম করে একটা আওয়াজ হলো। ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল চারদিকে। আমি যেন আগুনের মধ্যে ডুবে গিয়েছিলাম। বারবার চোখের সামনে তোর চেহারাটাই বেশি আসছিল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই মিরো। তুর্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কথাগুলো বলতে তার খুব কষ্ট হয়েছে, কিন্তু সে নিরুপায় ছিল। তাকে যে তার প্রিয়তমার সাথে কথা বলতেই হবে। মীরা এতক্ষণ তুর্যর কথা শুনছিল। শুনে গা শিউরে উঠল তার। চোখ বন্ধ করে নিল সে। কি ভয়ানক, কি মর্মান্তিক, কতটা যন্ত্রণাদায়ক ঘটনা। চোখ দিয়ে পানি পড়ছে তার। তুর্য বলল, এই জন্যই তোকে পাওয়া হলো না মিরো। হয়তো এর জন্যই তোর অনামিকা আঙ্গুলে সেদিন আংটি পরাইনি আমি। আমার যা আংটিটা যত্ন করে রাখিস মিরো। ভাববি আমি সবসময় তোর সাথে আছি। আংটিটা আঙ্গুল থেকে খুলিস না কখনো। নিজের ভালোবাসার মানুষটির সাথে সুখে থাকিস। মীরা ধরা গলায় বলল, কি বলছো এসব? তুমি তুর্য ভাই, তুমি সুস্থ হয়ে যাবে, দেখো এভাবে কেন কথা বলছো? এটাই সত্যি মিরো। জানিস, আমার একটা আফসোস থেকে যাবে। আমি আমার ভালোবাসার মানুষটিকে পেলাম না। তাকে বিয়ে না করে জীবন ত্যাগ করতে হবে আমাকে। শোন মিরো, আমি চলে যাওয়ার পর কিন্তু তুই কিন্তু একদমই কাঁদবি না। মীরা হু হু করে কেঁদে উঠল। কান্নার আওয়াজ তীব্র গতিতে বাড়তে লাগলো। কেঁদে কেঁদে বলল, প্লিজ চুপ করো তুর্য ভাই, এভাবে বলো না তুমি। আমার খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। অনেক কিছুই তোকে সহ্য করতে হবে মিরো। ভেঙে পড়িস না, জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে।
শক্ত হয়ে থাকবি, মাটি কামড়ে পড়ে থাকবি, তবুও হাল ছাড়বি না। মীরা কাঁদছে। একটা জল জ্যান্ত মানুষ সেভাবে হাসপাতালে আজ মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ কয়দিন আগে উঠেছিল হাসি খুশি স্ট্রং একজন মানুষ। মীরা এসবের জন্য নিজেকে দায়ী করছে। মীরার সাথে বিয়ে ঠিক না হলে হয়তো তুর্যর এসব হতো না। তুর্য বলল, তোর সাথে আম খাওয়ার প্রতিযোগিতা আর হলো না। আমার নিশ্চিত জয়টা তুই হতে দিলি না সেদিন, পচা মেয়ে একটা। মীরা শুধু তুর্যর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই অবস্থায় কেউ মজা করে? তুর্য বলল, আহানকে কবে থেকে পছন্দ করিস মিরু? মীরা চমকালো। তুর্যর মুখে আহানের নাম শুনতেই তার মুখটা মলিন হয়ে গেল। তুর্য কি তবে আহানের ব্যাপারে জেনে গেল? মীরা চোখের পলক ঝাপটাচ্ছে বারবার, আর ভেতরে ভেতরে অনেক কিছুই ভাবছে সে। তুর্য মীরাকে দেখে মুচকি হাসলো, বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।